আজকে আমি কিছুদিন আগে রিলিজ হওয়া তুফান মুভির এক্সপ্লেনেশন করব। মুভি শুরু হয় একটি রাজনৈতিক পার্টি অনুষ্ঠান দিয়ে, যেখানে সাকিব খান বসেছিল আর রঙিন পানি খাওয়ার সময় সেখানে থাকা শক্তিশালী মানুষদের সাথে তার একটি তর্ক শুরু হয়। কারণ সাকিব তাদেরকে বলে, আমার কথা অনুযায়ী চলো, তাহলে পদও থাকবে, ক্ষমতাও। এটা শুনে একজন নেতা রেগে গিয়ে বলে, কয়টা মার্ডার করেছিস তুই? জিনিস আমরা কে? এই সময় সেখানে একজন নারী লিডার ছিলেন। রেগে গিয়ে দারোয়ানদার বলে, ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করে দাও। আর এখানে সাকিব কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে যেতে থাকে। তখন সবাই তাকে দেখে হাসতে শুরু করে, কিন্তু সে নিজের গাড়ি থেকে তার বিশেষ বন্দুক নিয়ে ফিরে আসে আর গুলি করতে শুরু করে দেয়। তখন প্রাণ বাঁচাতে সবাই পালিয়ে যায়। সেখানে শুধু বসেছিল সাকিব। এরপরে মুভি বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা শান্ত নামে একজন ছেলেকে দেখতে পাই, যার মধ্যে তুফানের কোনো লক্ষণ নেই। সাধারণ ছেলে, নিজের জীবন নিয়ে সংগ্রাম করছে। তোমরা এই দৃশ্যটা মনে রেখো। শান্ত ঘুম থেকে ওঠার পর নিজের সকল কাজ ছেড়ে বের হয় নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। প্রতিনিয়ত সংগ্রাম করছে। তার ইচ্ছা সে একজন অভিনেতা হবে আর অনেক টাকা উপার্জন করে জুলিকে বিয়ে করবে। জুলি হচ্ছে শান্তর গার্লফ্রেন্ড। শূন্য পকেটে নারী, ভাবা যায়। যাই হোক, একদিন জুলি আর শান্ত একসাথে শুটিং দেখতে যায়। তখন শুটিং চলাকালীন কিছু লোক আসে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। হাতাহাতি শুরু হলে এই অবস্থা দেখে জুলি দ্রুত তাদের মাঝখানে যায়, কিন্তু তারা জুলির সাথে খারাপ ব্যবহার করে। আর এর ফলে শান্ত অনেক রেগে গিয়ে সবাইকে মারতে থাকে। শান্তর এরকম ফাইটিং দক্ষতা থেকে সেখানে থাকা পরিচালক তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। গুন্ডাগুলো শান্তকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর দাদাগিরি শেষ করে শান্ত জুলিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। জুলি তখন শান্তর প্রশংসা করতে শুরু করে। শান্ত তখন বলে, আমি লড়াই করতে ভালোবাসি না, কিন্তু তোমার জন্য আমি সব কিছু করতে পারি। জুলি তখন বলে, তাই নাকি? কিন্তু আমি একটা বিষয় বুঝলাম না, তারা তোমাকে দেখার পর এরকমভাবে পালিয়ে গেল কেন? তখন আমরা বাইরে শব্দ শুনতে পাই। শান্ত বাইরে এসে দেখে একজন গর্ভবতী নারী তার প্রস্রাব বেদনা উঠছে, আর শান্ত তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। হাসপাতালে সে জানতে পারে তাকে বাঁচাতে রক্ত লাগবে। তাই শান্ত খুব দ্রুত মসজিদে গিয়ে মাইকে বলে, এই এলাকায় একজনের স্ত্রী হাসপাতালে ভর্তি আছে, এক্ষুনি ও নেগেটিভ রক্ত দরকার। এই গ্রুপের কেউ থাকলে দ্রুত মসজিদের গেটে চলে আসতে বলে। আর সে মসজিদ থেকে বের হলে দেখে অনেক মানুষ আসছে। তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে হাসপাতালে চলে আসে শান্ত। এই যাত্রায় সেই নারী বেঁচে যায়। এরপর থেকে শান্তর জীবনের মোড় ঘুরতে শুরু করে। আর সেই দিনের লড়াইয়ের ফলে পরিচালক তাকে মুভিতে সিলেক্ট করে। শান্তর স্বপ্ন যেহেতু অভিনেতা হবে, তাই শুটিংয়ের ওপর সঠিকভাবে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে দেয়। প্রতিদিন শুটিংয়ের পরে সে সবাইকে নিজের গল্প বলতো, কিন্তু পুরো ঘটনা বলতো না। সবাইকে বলে, বাকি ঘটনা জানতে হলে মুভি দেখতে হবে। এভাবে শুটিংয়ের কিছুদিন চলে যায় আর পরিচালক তার ওপর অনেক খুশি হয় আর তাকে উপদেশ দিতে শুরু করে। শান্তর নায়িকা ছিল সূচনা, যে তার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। এরপর সাকিব জুলিকে সূচনার সাথে দেখা করায় আর শান্তর মুভি দেখার জন্য এলাকাবাসীর সবাই উপস্থিত হয়। যখন মুভি শুরু হয় তখন সবাই খুশি ছিল, কিন্তু যখন শান্তর দৃশ্য ছিল সেগুলো বাদ দেওয়া হয়। এটা দেখে শান্ত অবাক হয়ে যায়, কেন তাকে বাদ দেওয়া হলো এবং তাকে কেন বলা হয়নি। এটা দেখে সবাই তার উপর হাসতে শুরু করে আর তাকে নানাভাবে অপমান করে। তখন সবাই বলে, একজন সাধারণ ছেলে হয়ে সে হবে মুভির নায়ক? হাতি কাদায় পড়লেও ব্যাঙও চাটি মারতে ছাড়ে না। শান্ত তো সাধারণ ছেলে মাত্র, কারো স্বপ্ন নিয়ে হাসি তামাশা করা ঠিক না। যাই হোক, শান্ত তখন পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে মুভিতে চান্স পাওয়া সত্ত্বেও মুভি থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে, যদিও জুলি এসব নিয়ে কিছুই বলেনি আর সে শান্তকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু প্রথমবার শান্ত তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। শান্ত বলে, আমাকে একা থাকতে দাও, আর জুলিকে ঘর থেকে বের করে দেয়। একসময় সে ডিপ্রেশনের শিকার হয়। সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে।
তাই সে ট্রেন লাইনে দাঁড়িয়ে পড়ে আত্মহত্যা করার জন্য, কিন্তু কিছু অপরিচিত লোক এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। শান্ত তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। তারা তাকে দূরে একটি অচেনা স্থানে নিয়ে আসে। সেখানে নিরাপত্তা ছিল, চারিদিকে চেকপোস্ট ছিল, আর তার সাথে অনেক গার্ড ছিল। সেখানে অনেকগুলো মানুষকে বেঁধে রাখা হয়। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তুফানকে মারার জন্য কাকে সুপারি দেওয়া হয়েছে। স্বীকার করলে বাকিদের ছেড়ে দেওয়া হবে, আর না হলে সবাইকে একসাথে মারা হবে। তখন একজন স্বীকার করলে উপস্থিত হয় তুফানের। হাত বাড়ালে তাকে একটি রাইফেল দেওয়া হয়। সে তাকে সিলেক্ট করে, কিন্তু গুলি না করে বেশ বড় সাইজের একটি হাতুড়ি দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। শুরুতে বলছিলাম তারা দুজন ভিন্ন মানুষ। এরপর শান্তকে নিয়ে আসা হয় তুফানের সামনে। তারা দুজন প্রথমবার মুখোমুখি হয়। তারা দুজন একদমই আলাদা, কিন্তু দেখতে একই রকম। সেখানে সূচনাও ছিল। তখন তুফান বলে, শুনছি আমার মতন একজন নাকি শহরে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখতে পুরো আমার মতন। কিন্তু আমি তো দ্বিধায় ছিলাম, এটা কিভাবে সত্যি হবে? আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে না তো? শুনলাম সে নাকি অভিনেতা। কিন্তু আমার জীবন নিয়ে তৈরি সিনেমায় যদি আমি অভিনেতাকেই নিজেই না দেখি, তাহলে দর্শক তাকে কিভাবে দেখবে? সূচনা সাইড থেকে বলে, এর জন্য তাকে মুভি থেকে বাদ দেওয়া হয়েছে, যাতে আগে তুফানের দ্বিধা দূর হোক, তারপরে মানুষের তখন মুভিতে অ্যাক্টিং করবে। এই কথা শুনে শান্ত অবাক হয় আর নতুন একটি আশার আলো খুঁজে পায়। অবশেষে সে মুভিতে কাজ করতে পারবে। তুফান বলে, শুধু অভিনয় জানলেই তো হবে না, এর মতন কেউ একজন একটা চেহারা নিয়ে আসলে তো তুফান হতে পারবে না। তুফান হওয়ার জন্য সাহস দরকার, নকল দিয়ে আর কি হবে? এর মধ্যে তুফান হওয়ার মতন কোনো লক্ষণ নেই, তাকে বাদ দাও, বিদেশ থেকে কাউকে নিয়ে আসো। তখন শান্ত তুফানকে অনুরোধ করে বলে তাকে সুযোগ দেওয়ার জন্য। সে জানায় তার অভিনয় আসল তুফানের মতনই লাগবে। সে তুফানকে অনুরোধ করে বলে, শুধুমাত্র 2 মাসের মধ্যে ভাব, ভঙ্গি, চলাফেরা সবকিছুর হুবহু তুফানের মতন দেখাতে পারবে। তুফানের বাবা শান্ত সামনে আসে। তুফান তাকে বাবা বলে ডাকলেও সে তুফানের আসল বাবা নয়, তার নাম গণেশ। সে বলে, সময় মাত্র 2 মাস, আমাদের সাথে থাকতে হবে। যেহেতু তুমি একজন খলনায়কের চরিত্রে অভিনয় করবে, তাহলে চলো তোমাকে জানাই তুফানের গল্প। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। বৃষ্টির রাতে তুফানের জন্ম হয়, তার সাথে মৃত্যু হয় তার মায়ের। প্রথম দিনেই তার উপরে একটি উপাধি দেওয়া হয়, যে জন্মের সময় নিজের মাকে খেয়ে ফেলেছে। সে জানায় এই গল্পের কোনো গরিব মানুষ থেকে বড়লোক হওয়ার না, এই গল্প এক প্রতিবাদী বাবার অন্যায়কে দমন করে একটি সমাজ প্রতিষ্ঠা করার এক কালো আধারের গল্প। জীবন সেখানে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু পিছিয়ে আসার কোনো উপায় নেই। সমাজের নিকট গড়ে ওঠা এক সন্ত্রাসীর গল্প। সেই গ্রামের মানুষের ওপর অনেক বেশি অত্যাচার করা হতো, অধিক সুদ আর জোর করে জমি দখল, যার জন্য সেখানকার গুন্ডা শাহনাজের বিরুদ্ধে তুফানের বাবা প্রতিবাদ করে। সেখানে তুফানও ছিল। শাহজাহান নিজের লোকজন নিয়ে আসে আর তার বাবাকে সাবধান করে। সে তার মুখের ওপর বলে দেয়, অন্যায় দমন না হলে প্রতিবাদ চলবে। তখন শাহনাজ তাকে সেখানে ধরে মেরে ফেলে। তুফান এইসব দেখে কান্না করতে শুরু করে। যখন সেখান থেকে শাহনাজ চলে যাচ্ছিল, এমন সময় তুফান তাকে দা দিয়ে মেরে ফেলে। সেখান থেকে জন্ম হয় তুফান নামের এই দানবের। মাত্র 15 বছর বয়সে সে প্রথম খুন করে, যার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে। আর তার কোনো আপনজন না থাকায় জেল থেকে ফিরে আসার সম্ভাবনা নেই। আর পুলিশকে আটকানোর মতন কোনো লোক ছিল না, কিন্তু একজন ছিল, কেবল সেই পারবে তুফানকে জেল থেকে বের করতে, যার কথায় পুরো সিস্টেম চলতো। সে হলো মিশাত সওদাগর বশির। বশির পুলিশের গাড়ি মাঝপথে আটকে দেয়। তখন পুলিশ অফিসার বশিরকে জানায়, দিনে দুপুরে এলাকাবাসীর সামনে শাহজালালকে খুন করেছে, জেল নিশ্চিত, আর তার 18 বছর হওয়ার পর ফাঁসি হবে। বশির বলে, সামান্য 15 বছর বয়সে একটা সাধারণ ছেলে শাহনাজের মতন এত বড় সন্ত্রাসীকে খুন করেছে। 15 বছর বয়সে এরকম রেকর্ড করা মানুষ 25 বছর বয়সে কি করবে তা ভাবা যায় না। এ তো জাতীয় পর্যায়ে খেলার মতন ক্ষমতা আছে, তাই একে ছেড়ে দাও। আর সেই থেকে তুফানের যাত্রা শুরু হয়। কিন্তু তুফান বশিরের ভাবনা থেকেও বেশি এগিয়েছিল। দেখতে দেখতে সে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়।
কিন্তু তুফান এতই শক্তিশালী ছিল যে সবাই ধরাছোঁয়ার বাইরে চলে যায়, যার জন্য গোয়েন্দা অফিসার আরকামকে রাখা হয় তুফানকে ধরার জন্য। দৃশ্য পরিবর্তন হয়, সেখানে তুফান বসেছিল, তখন শান্ত আসে। তাকে দেখে তুফান হেসে বলে, না না না, শুধু তো আমার মতন মুখ ও পোশাক পরলে তুফান হওয়া যায় না। শান্ত বলে, যেহেতু দেখতে একরকম করছি, আচরণও একরকম করব। আমাকে বাস্তব কিছু কাজ দেওয়া হোক, অবশ্যই আমি নিজেকে প্রমাণ করব। তখন তাকে ছোট একটা কাজ দেওয়া হয়। তুফান বলে, ওখানে ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে, যাও আমার হয়ে ডিল করে এসো। সে তুফানের মতন ভাব নিয়ে ব্যবসায়ীদেরকে বলে, 70% ভাগ দিতে হবে মুনাফা থেকে, না হলে চুক্তি এখানেই শেষ। তাড়াতাড়ি ডিল ছেড়ে ফেলি, না হলে হাতছাড়া হয়ে যাবে। তখন তারা রাজি হয়ে যায়। শান্ত ফিরে আসে আর তুফানকে বলে, ডিল হয়ে গেছে 70%-এ। তুফান হেসে বলে, ভালো, চলো আরেকটা গেম খেলা যাক। তুমি এখন আমার ঘরে গিয়ে শুয়ে পড়বে। সূচনা অনেক বেশি বুদ্ধিমতী, তাকে যদি বোকা বানাতে পারো তাহলে সবাইকে বোকা বানাতে পারবে। তুফান বলে, সূচনা কিন্তু আমার, ওইখানে আবার নজর দিস না। শান্ত বলে, কখনোই না, আমি একজন অভিনেতা, নিজের পেশায় বেশি লক্ষ্য রাখি। সে তুফানের ঘরে চলে যায়। সেখানে সূচনা রোমান্টিক মুডে বসে তুফানের আসার অপেক্ষায় ছিল। সূচনা তুফানকে কাছে পেতে চায়, তখন শান্ত ঘাবড়ে যায় এবং সূচনাকে সরিয়ে দেয়। কিন্তু শান্ত তাকে কোনোভাবেই বুঝতে দেয় না, তাকেও বোকা বানিয়ে ফেলে। কিন্তু সূচনাও ছাড়ার পাত্র নয়, তাই শান্তকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেয় আর তার ওপর উঠে পড়ে। যা হওয়ার তাই, হাডুডু খেলা শুরু হয়ে যায়। এভাবে সে তুফানের বিশ্বাস অর্জন করে। পরের দিন সকালে তুফান বলে, আমি মিটিংয়ের জন্য বিদেশে যাচ্ছি। এই সময় তোমাকে নিজের অভিনয়তে থাকতে হবে, কেউ যেন বুঝতে না পারে আমি এখানে নেই। আর এই কাজ তুমি সঠিকভাবে করতে পারলে তোমার ভবিষ্যৎ জীবন পাল্টে যাবে, মাঝে কোনো বাধা থাকবে না। এরপর সে সূচনাকে বাই বলে শান্তকে নিয়ে রওনা দেয়। কিন্তু তারা দুজন দুই গাড়িতে যাচ্ছিল। মাঝপথে দুটো গাড়ি আলাদা হয়ে যায়। তখন সূচনা কাউকে কল করে বলে দেয় একটি গাড়ির মধ্যে তুফান আছে। সেখানে গোয়েন্দা অফিসার রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তখন সেখানে তুফান গাড়ি নিয়ে আসলে শ্যুট করে দেয় আর গাড়িটি উল্টে যায়। আহত অবস্থায় তুফান বের হয়ে আসে। বন্দুক তাক করলে সে বলে, স্যার বিশ্বাস করুন, আমি তুফান না, তুফানের মতন দেখতে। আমি শান্ত, একজন অভিনেতা। তুফান অন্য কেউ। কিন্তু সে কোনো কথা না শুনে তাকে একাধিকবার গুলি করে ঝাঁঝরা করে দেয়। তারপর আমরা একটি হাসপাতালে দেখতে পাই, সেখানে আরকামও প্রবেশ করে আর সেখানে থাকা চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়কে গুলি করতে থাকে। তারপর একটি বেডের কাছে যায় আর সেখান থেকে হাত বাড়িয়ে দেয় তুফান। আর পরিচালক আমাদেরকে রহস্যের মধ্যে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। আকরাম যদি হাসপাতালে তুফানের সাথে দেখা করতে আসে, তাহলে সে কাকে গুলি করছিল? শান্তকে? এবং সূচনা তাহলে কি বিশ্বাসঘাতকতা করলো? শান্তকে তুফান সাথিয়ে মারার বুদ্ধিটা কার ছিল? যেহেতু মুভির দ্বিতীয় পর্ব আসবে, তাই পরিচালক গল্পটি অসমাপ্ত দেখিয়েছে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।